नमस्कार आमी गोविंद देव गोस्वामी देवबाणी एस्ट्रोलॉजीते सबाइके स्वागत जानाई। आजकेर आलोचनार विषयबस्तु हच्छे मिथुन राशिर जातक जातिकादेर फेब्रुआरी 2025 এই फेब्रुआरी मास तादेर शरीर स्वास्थ्य केमन थाकছে, मन मानसिकता केमन थाकছে, संचय बैंक बैलेंस, उपार्जन, कर्मक्षेत्रे उन्नति अवनति, दाम्पत्य विवाह प्रेम शिक्षा सन्तान जाबतीय मानव जीवने जेटुकु प्रयोजन सेई विषयेर उपर संक्षिप्त सम्यक एकटा धारणा दिते चलेछि। जारा मिथुन राशिर जातक जातिका आछेन अवश्यई এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে গ্রহগুলির জন্য ফেব্রুয়ারি মাসে কিঞ্চিত আপনার খারাপ হতে চলেছে সেই গ্রহগুলিকে সমাধানের উপায়ও আমি একদম ভিডিওর অন্তিম পর্যায়ে বলে যাব। সুতরাং আপনারা ফোকাসটা রাখুন বোর্ডের দিকে, দিলে বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাস আপনার কেমন যাবে। প্রথমত বলে দিই, হয়তো আপনারা কিছুটা সময় বেয়ার করছেন, কিন্তু আপনি বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসে কি কি আপনার ক্ষতি হতে চলেছে, কি কি লাভ হতে চলেছে। যে বিষয়গুলি ক্ষতি হবে যে বিষয়গুলির উপর, সেগুলোকে কি করে মোকাবিলা করবেন তার জন্য আপনি মানসিকভাবে তৈরি হতে পারবেন। আর যেগুলো লাভদায়ক সেগুলো আপনি কিভাবে গ্রহণ করবেন তারও একটা আপনি পথ খুঁজে পেয়ে যাবেন। সুতরাং ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে। আরও একটু আপনাদের অবগতির জন্য বলে রাখি, আমার চ্যানেলটি একদম নতুন হওয়ার সুবাদে আপনাদের অনুরোধ করব, আমার আলোচনা যদি কিঞ্চিত আপনাদের ভালো লাগে তাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাকে উৎসাহিত করুন। মূল আলোচনায় প্রবেশ করছি। কালপুরুষ চক্রের তৃতীয় ঘর হচ্ছে মিথুন রাশির ঘর, এর অধিপতি হচ্ছেন বুধ, যেখানে আমি 1 লিখে রেখেছি। এই 1 যে লেখা আছে এটা হচ্ছে প্রথম ঘর। এখান থেকে আমরা জাতক বা জাতিকার শারীরিক দিকটাকে বিচার করে থাকি, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকছে 1 নম্বর ঘর থেকে এটা বিচার করা হয়। এখানে দেখা যাচ্ছে এর অধিপতি বুধ, তিনি প্রথম এবং চতুর্থ কন্যা রাশির অধিপতি হয়ে তিনি কিন্তু 11 তারিখের আগে অবধি 10 তারিখ পর্যন্ত অষ্টমে, তারপরে তিনি চলে যাচ্ছেন নবমে। এখানে কি দেখা যাচ্ছে, অষ্টম স্থল মারক স্থল, অর্থাৎ আপনার রাশিপতি বা লগ্নপতি, যারা কন্যা লগ্ন বা কন্যা রাশি মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, আপনার রাশির অধিপতি তিনি অষ্টমে মারকে। সুতরাং 10 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তারপর যখন তিনি নবমে চলে যাচ্ছেন অর্থাৎ কুম্ভ রাশিতে চলে যাচ্ছেন, তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে। তাহলে তার পূর্বে কি হতে পারে, ইমিউনিটির একটু অভাব ঘটতে পারে, ত্বক সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে, এগুলো থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এবারে চলে যায় দ্বিতীয় ঘর, যেখান থেকে আমরা সঞ্চয় ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করে থাকি। এর অধিপতি হচ্ছেন চন্দ্র। আমাকে ধরে নিতে হচ্ছে চন্দ্র আপনার রাশিতে, এই নিয়ে আলোচনা। আপনার লগ্ন কুণ্ডলী যে আছে, জন্মকুণ্ডলী আছে, সেখানে আপনার চন্দ্র এই জায়গায় অবস্থান করেছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনার দ্বিতীয়াধিপতি চন্দ্র 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন একটা রাশি। একটা রাশি থেকে আর একটা রাশিতে যেতে 54 ঘন্টা সময় লাগে। সুতরাং সঞ্চয়ের ক্ষেত্রে একটু উত্থান পতন অবশ্যম্ভাবী, কিন্তু আপনার দশম একাদশ সপ্তম যদি আপনার সাপোর্টে থাকে তাইলে কিন্তু সঞ্চয় যথেষ্ট হওয়ার সম্ভাবনা। আমি যখন সপ্তম দশম একাদশে যাব সে বিষয়ে সম্পূর্ণ আপনারা অবগত হতে পারবেন এবং সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বা বুঝতে পারবেন আপনার সঞ্চয় যোগ কতটা। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি বোঝানো হয়। সিংহ রাশির ঘর, সিংহ রাশির অধিপতি রবি, তিনি কিন্তু অষ্টমে কতদিন থাকছেন, 12 তারিখ পর্যন্ত, 13 তারিখে চলে যাচ্ছেন তিনি কিন্তু নবমে। এইখানে একটা জিনিস বোঝার আছে, অষ্টমে যতদিন থাকছেন ভাইদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ছোটোখাটো ঘটনায় ভাইদের মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনাকে সচেতন থাকতে হবে, দায়িত্বটা আপনার। যোগাযোগ আসবে, নতুন নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা, কিন্তু যোগাযোগের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং যাই যোগাযোগ আসুক না কেন আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে যে জিনিসটা ঠিক কিনা, ভুল কোথাও থেকে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু দেখে নেওয়ার দায়িত্ব আপনার। আমাদের কাজ হচ্ছে সচেতন করে দেওয়া।
আমরা সচেতন করে দেবো যে ভুল যোগাযোগ হওয়ার সম্ভাবনা কত তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু নয়। তারপরে কিছু সমস্যা থাকলেও সেটা অন্য ধরনের সমস্যা, যোগাযোগের ক্ষেত্রটা কেটে যাবে। 12 তারিখ পর্যন্ত আপনি কিন্তু সাবধান থাকুন। পরাক্রমতা, আবার এই 12 তারিখ পর্যন্ত পরাক্রমতা, আপনার জোশ, আপনার হিম্মত, আমিত্ব। কারণ এই যে রবি হচ্ছেন আমিত্ব প্রকাশের কারক গ্রহ, অহংকারের কারক গ্রহ। এই 12 তারিখ পর্যন্ত আপনি আমিত্ব আপনার ক্ষতি করে দেবে, অর্থাৎ আপনার অহংকারই আপনার ক্ষতিটা করবে। সুতরাং প্রতিটা জায়গায় নম্র থাকুন, ভদ্রভাবে চলুন, মানুষের সাথে মেলামেশা করুন, যথারীতি মিষ্টি ভাষায় কথা বলুন, আচরণ মিষ্টি করুন, তাতে ফললাভ ভালো হবে। অন্যথায় কিন্তু বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যাবেন। চতুর্থ ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর, কন্যা রাশির ঘর, বুধ অধিপতি। বুধ কিন্তু অষ্টমে, তারপর চলে যাচ্ছেন একাদশে, 11 তারিখ একাদশে নবমে যাচ্ছেন, 11 তারিখ নবমে যাচ্ছেন। এবারে ঘটনাটা হচ্ছে কি, সুখ, যানবাহন, মা, গৃহ ইত্যাদি বিবেচনা করা হয় চতুর্থ স্থল থেকে। অধিপতি বুধ বর্তমান অষ্টমে, 11 তারিখ যাচ্ছেন নবমে। সেখানে বুঝতে হবে আপনাকে মায়ের শরীর এই 10 তারিখ পর্যন্ত, যেহেতু অষ্টমে বুধ থাকছেন, মায়ের শরীর সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। যারা নতুন গাড়ি কেনা বেচা করতে চাইছেন তাদের বলবো 10 তারিখ পেরোতে দেন, তারপর করবেন। সুখের অধিপতি, সুখস্থলের অধিপতি যখন ভাগ্যস্থলে যাবেন তখন কিন্তু আপনার সময় ভালো হবে, তার আগে আপনি করতে যাবেন না। কারণ ইতিপূর্বে বলেছি, যেহেতু রবি ভুল যোগাযোগ করাবে, আপনার গাড়ি হোক বাড়ি হোক যা কিনতে যাচ্ছেন সেখানে যোগাযোগ ভুল হতে পারে। মায়ের যে চিকিৎসার কথা বললাম সেখানে এমন কিছু জায়গায় পৌঁছালেন যোগাযোগের ভুল হতে পারে। সব কিছু ক্ষেত্রে একটা যোগাযোগের ভুল দেখাচ্ছে। প্লাস আপনার যে চতুর্থ ঘরের অধিপতি বুধ, যেহেতু তিনি 10 তারিখ পর্যন্ত থাকছেন অষ্টমে, সেক্ষেত্রে বলবো পারিবারিক সুখের ক্ষেত্রে কিঞ্চিত বিঘ্ন দেখা যায়। মায়ের শরীর ভালো দেখাচ্ছে না 10 তারিখ পর্যন্ত। গাড়ি কেনা বেচা বন্ধ রাখুন, বাড়ি কেনা বেচা বন্ধ রাখুন। ফ্ল্যাটটা পরিবর্তন করবে বলে ভাবছেন, ওটা করার দরকার নেই, 10 তারিখের পর চিন্তা করুন না, কয়েকটা দিন তো, এটা যদি অপেক্ষা করে যেন আপনার পক্ষে মঙ্গল। না হলে হ্যাঁ নেহাত করতে হবে, তাইলে কিন্তু আপনাকে উপায় করতে হবে। যাই হোক, উপায় পরে বলে দিচ্ছি। পঞ্চম স্থল খুবই গুরুত্বপূর্ণ, প্রেম, শিক্ষা, সন্তান আমরা বিবেচনা করে থাকি। পঞ্চমের অধিপতি অর্থাৎ তুলা রাশির অধিপতি শুক্র কোথায় বসে আছেন দেখুন। শুক্র আপনার রাশি সাপেক্ষে দশমে উচ্চাবস্থায় আছেন। শুক্র আপনার পঞ্চমের অধিপতি, লক্ষ্মী স্থলের অধিপতি, তিনি কেন্দ্রে উচ্চ অবস্থায় আছেন। কেন্দ্রস্থল থেকে আমরা কি বিচার করব, আর পঞ্চম থেকে আমরা কি বিচার করব? পঞ্চম থেকে আমরা সবসময় বিচার করি শিক্ষা, সন্তান, প্রেম ইত্যাদি। তাহলে প্রেমের ক্ষেত্র কি দেখাচ্ছে? প্রেমের ক্ষেত্র দেখাচ্ছে যথেষ্ট যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো প্রেম আপনার ঘটবে, নতুন প্রেম আসবে। যাদের প্রেম ভেঙে গেছিল সেটা আবার জোড়া লাগবে। সেক্ষেত্রে আপনি আবার বন্ধু পেয়ে গেছেন, শুক্রের বন্ধু রাহু, রাহুকে সঙ্গে পেয়ে গেছেন, তবে আপনার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেবে, প্রেমের আকাঙ্ক্ষাটাকে বাড়িয়ে দেবে। কাছে বন্ধু আছে তো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং রাহু যতই শুক্রের ভালো বন্ধু হন না কেন, তার কিছু নিজস্ব চরিত্র আছে। অতএব বন্ধুর ঘরে ভুল বললাম, বন্ধুর সাথে বসে আছেন বৃহস্পতির ঘরে। সুতরাং দেখা যাচ্ছে যে প্রেম আপনার ঘটবে, যথার্থতা প্রেম ফিরে আসবে, কিন্তু আপনার যে চাহিদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, নিজেকে সংযত রাখুন। শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো, এবং সবচেয়ে বড় কথা আপনার পঞ্চমে কিন্তু কোনো পাপগ্রহের দৃষ্টি নেই। এটা একটা মজার জিনিস, খুব ভালো একটা জিনিস। পড়াশোনা আপনাদের যথেষ্ট ভালো হবে। যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন অবশ্য সময়টা ভালো, সময়টাকে কাজে লাগান। কাজে লাগানোর দায়িত্ব আপনার, বলার দায়িত্ব আমার, বোঝানোর দায়িত্ব আপনার। এইসব নয় আমি বলবো আপনি বুঝবেন করবেন, আমি বুঝবো এটা ঠিক কথা নয়। আমি বলে দিচ্ছি, আপনাদের বুঝে নিতে হবে কি করতে হবে। যাই হোক, পঞ্চম স্থল থেকে প্রেম, শিক্ষা হলে এবার সন্তান গ্রহণ করতে পারেন আপনারা, উপযোগী সময় সন্তান গ্রহণ করুন। তাইলে একাধারে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্র ভালো, শিক্ষাক্ষেত্র ভালো, সন্তান ক্ষেত্র ভালো। ষষ্ঠ স্থল অধিপতি মঙ্গল, বৃশ্চিক রাশি, তিনি বসে আছেন কোথায়? রাশিতে বসে আছেন, অর্থাৎ মিথুন রাশিতে বসে আছেন। রিপু, ঋণ, রোগ, শত্রু বিবেচনা করা হয়। এখানে দেখা যাচ্ছে শত্রুকে আপনি অবদমিত করতে পারবেন।
মামলা মোকদ্দমা আপনার পক্ষে আসবে। ঋণ হওয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। তবে তবে বৃহস্পতি কিন্তু দ্বাদশে, আলোচনায় আমি শেষ মুহূর্তে বলে যাব, সঞ্চয়টা আপনাকে করতে হবে। সঞ্চয় তো আপনা থেকে হয় না কোনো দিন, সঞ্চয় যোগটা কম, কিন্তু করলে, চেষ্টা করলে হবে। যাই হোক, শত্রু বিনাশ হবে। শত্রু আপনার কাছে এসে একটা মিউচুয়াল করতে চাইবে। ঋণ হওয়ার সম্ভাবনা কম। আর রোগের কথা তো আগেই বলে দিয়েছি, সেরকম কোনো বিশাল কিছু খারাপ ঘটার সম্ভাবনা নেই। সপ্তম স্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা। দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি বিবেচনা করি অধিপতি বৃহস্পতি। কিন্তু যেহেতু দাম্পত্যের অধিপতি বৃহস্পতি তিনি দ্বাদশে চলে গেছেন, দাম্পত্য জীবনে কিন্তু সামান্য কলহ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। খুঁটিখাটি লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হবে। অবশ্যই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আমি বললাম না যে বলার কাজ আমাদের, বুঝে নেওয়ার কাজ আপনাদের। তো দাম্পত্য সমস্যা কিঞ্চিত দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্র যেটা, দেখুন সপ্তম এবং দশমের অধিপতি হয়ে দ্বাদশে বৃহস্পতি। সপ্তম স্থল এবং দ্বাদশ স্থল দুটো থেকেই আমাদের ব্যবসা বিচার করা হয়। দশম স্থল থেকে কর্ম, তাহলে ব্যবসাটা আপনার কাজ। তাইলে দুজনের অধিপতি কিন্তু চলে গেছেন কোথায়? দ্বাদশে, ব্যয় স্থলে। ব্যবসার দিকে তীক্ষ্ণ নজর আপনাকে রাখতে হবে, না হলে কিন্তু সমস্যায় ভুগে যাবেন। মাল ড্যামেজ হয়ে যেতে পারে, কন্ট্রাক্ট ফেল হতে পারে, যোগাযোগ ভুলের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে, কর্মচারীর প্রবলেম আসতে পারে, মেশিনারি প্রবলেম আসতে পারে। যে কোনো দিক থেকে ব্যবসায় কিন্তু কিছুটা হ্যাম্পার দেখাচ্ছে। সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, বুঝতে হবে ব্যবসাটা আমার, আমাকেই করতে হবে। হ্যাঁ, ব্যবসায় উত্থান পতন আছে, ফেব্রুয়ারি মাস আপনাকে একটু সচেতন থাকতে হবে। যদিও বৃহস্পতি আবার 4 ফেব্রুয়ারি মার্গী হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি তো দ্বাদশে, সুতরাং আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। তাইলে সপ্তম ঘর থেকে আমরা আলোচনা করলাম দাম্পত্যের সমস্যা, ব্যবসায় কিঞ্চিত সমস্যা দেখা যাচ্ছে। আর বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই বিবাহ করতে পারেন, তবে একটু জন্মকুণ্ডলীগুলো বিচার করিয়ে নেবেন। অষ্টম স্থল মারক পরিবর্তন, মারক স্থল ক্ষতিকারক খুব, এবং কিছু পরিবর্তন। এখানে কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে। আপনার জীবনে একটা শুভ পরিবর্তন চলছে, এবং সেটা চলছে কতদিন চলছে না, দেখুন 11 তারিখ চলে যাচ্ছে বুধ নবমে, আর 13 তারিখ চলে যাচ্ছেন রবি নবমে। তার আগে পর্যন্ত একটা 11 তারিখের আগে পর্যন্ত বুধাদিত্য যোগ ফেব্রুয়ারি মাসে আপনি পাচ্ছেন। শুভ একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, কাজে লাগাবার দায়িত্ব আপনার। তো যোগাযোগটা এবারে কতটা যোগাযোগ আবার ভ্রান্তি আসার সম্ভাবনা আছে। দেখুন এখান থেকে চলে যাচ্ছে রবি অষ্টমে, যোগাযোগ হবে। বুধ যতদিন থাকছে ততদিন পর্যন্ত ঠিকঠাক আছে। বুধ কিন্তু দু একদিন আগে চলে যাচ্ছেন, বুধাদিত্য যোগটা ভেঙে যাচ্ছে। বাকি যে 2-1 দিন থেকে যাচ্ছে, সেই জায়গাটাকে অতি আপনাকে সচেতন থাকতে হবে। যোগাযোগ কিছু হবে, হ্যাঁ ভ্রান্তিও আসতে পারে। 2-1 দিন খুব ভ্রান্তি যোগ দেখা যাচ্ছে। তারিখটা বলে দিচ্ছি আপনাকে, 10 তারিখের পর থেকে 12 তারিখ, মাত্র 2-3 দিন বিরাট ভুল করতে চলেছেন আপনি, সাবধান থাকুন। আদারওয়াইজ অষ্টম ঘর খুব একটা খারাপ ফল দেবে না। এবারে নবমে চলে যাই। 13 তারিখ চলে যাচ্ছেন রবি নবমে, 11 তারিখ বুধ নবমে। আবার সেই রবি বুধ পৌঁছে গেল, কিন্তু শনি তার স্বগৃহে ভাগ্যস্থলে বসে আছেন। ভাগ্য যদি কারোর সাথ দেয়, কেউ কিন্তু তাকে আটকাতে পারে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রবি যাওয়ার সুবাদে, রবি কিন্তু শনির পিতা, পিতা পুত্র এক গৃহে, তাহলে তো খুব সুন্দর হওয়ার কথা, কিন্তু না। রবি শনির মধ্যে একটা সবসময় দ্বন্দ্ব থাকে, পরস্পর শত্রু। অতএব মিশ্র ফললাভ যোগ যদি আমি বলে থাকি, আপনি বিরাটভাবে ভাগ্যের সহায়তা পাবেন, ভুল বলবো। ভাগ্যপতি কিন্তু তার ঘরে আছেন, তিনি কিন্তু একদম রেডি আপনাকে পূর্ণ সহযোগিতা করার জন্য। কিন্তু রবি যাওয়ার সুবাদে সেখানে কিন্তু কিছুটা টালমাটাল হবে। সামলে যদি নিতে পারেন, অবশ্যই ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন, এবং বিরাট আমূল একটা পরিবর্তন আপনার জীবনে ফেব্রুয়ারি মাস দিয়ে যাবে।
দশম স্থল আমরা ক্যারিয়ার বিবেচনা করি, কর্মস্থল। কর্মস্থলে শুক্র বসে আছেন। শুক্রকে আপনার পঞ্চম এবং দ্বাদশের অধিপতি হয়ে দশমে উচ্চাবস্থায় রাহুকে সঙ্গে নিয়ে বৃহস্পতির ঘরে, এবং যেহেতু বৃহস্পতি শুক্রের ঘরে এবং শুক্র বৃহস্পতির ঘরে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হওয়ার সুবাদে নতুন কর্মপ্রাপ্তি যোগ, কর্মে উন্নতি যোগ, প্রমোশন, ইনসেন্টিভ বৃদ্ধি, ভাতা বৃদ্ধি, টিএ বৃদ্ধি, সম্মান বৃদ্ধি, সব রকম একটা বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে। যদিও দ্বাদশে বৃহস্পতি, বারবার বলছি দ্বাদশে বৃহস্পতি, কিন্তু এখানে কাজ করছে কি ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ আপনার কাজ করে যাবে। তবে রাহু বসে আছেন সঙ্গে। রাহুর কাজ কি আপনাকে ভ্রান্তি দান করা, বিভ্রম করে তোলা, আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তোলা। এই যে এত ভালোর মধ্যে রাহু কিন্তু একটু ভুলভাল পথে নিয়ে চলে যাবেন, আপনার ভাবনাটাকে ভুল জায়গায় নিয়ে যাবে। আরও চাই, আপনি পাচ্ছেন, আরও চাই, এই আরও চাইটা আপনার ক্ষতি করে দেবে। যেটুকু পেয়েছেন তাতেই ঠিকঠাক থাকুন, শান্ত থাকুন, আপনি পাবেন, কিন্তু অতিরিক্ত চাহিদা করতে যাবেন না, সেখানে কিন্তু আপনার ভুল জায়গায় চলে যাবেন আপনি। কারণ রাহু হচ্ছে একটা লোভ, আকাঙ্ক্ষা, এসবের কারণ গ্রহ। না হলে দশম স্থল কিন্তু আপনাকে ভালো ফল দিয়ে যাবে। শুক্র উচ্চাবস্থায় সিংহাসন যোগে আছেন, ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন, সুতরাং ভালো ফল পাবেন। এবারে চলে যাচ্ছে একাদশ স্থল। একাদশ এবং ষষ্ঠের অধিপতি হয়ে মঙ্গল রাশিতে বা লগ্নে বসে গেছেন। অবশ্যই উপার্জন যোগ দেখাচ্ছে। হ্যাঁ, যেহেতু তিনি ষষ্ঠেরও অধিপতি, কর্মস্থলে হয়তো কিঞ্চিত আপনার পেছনে লোক লাগতে পারে, ঈর্ষা আসতে পারে, ওগুলোকে বেশি কিছু ভাবার দরকার নেই। একাদশের অধিপতি হয়ে মঙ্গল যেহেতু আপনার রাশিতে বসে গেছেন, অবশ্যই উপার্জন আপনার হবে, সেটা ধরে রাখার দায়িত্ব আপনার। এই কারণে না, বৃহস্পতি ধনসম্পদের কারক গ্রহ হয়ে দ্বাদশে বসে গেছেন তো, কিন্তু তিনিও ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন। দান ধ্যানে কিছু খরচ হয়ে যাবে, তীর্থ ভ্রমণে খরচ হতে পারে, গুরু সঙ্গে খরচ হতে পারে, গুরুজনদের প্রতি কিছু খরচ হয়ে যেতে পারে, দেবতা স্থলে কিছু খরচ হতে পারে, পূজা অর্চনা, বাড়িতে শুভ অনুষ্ঠান, খরচের যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ, খরচ তো হবে, জীবনে আয় আমরা করি কেন, খরচ। হ্যাঁ, তবে এই খরচটা ভালো খরচ। আমি যদি আধ্যাত্মিক পথে কিছু খরচ করি অবশ্যই ভালো। আপনি তো আর মদ গাঁজা খাচ্ছেন না, সেই জায়গায় খরচ করে ফেলবেন, দেবতার উদ্দেশ্যে নিবেদন করবেন, বৃদ্ধ মানুষজন, গুরুজনদের জন্য খরচ করবেন, সৌভাগ্যের ব্যাপার। আমি বলবো এই খরচ ভালো খরচ। হ্যাঁ, তার মানে এই নয় 1 টাকা আয় করে 1 টাকাই আমি খরচ করে দেবো। হ্যাঁ, কিছুটা সঞ্চয়ের মনোযোগী হতে হবে আপনাকে। এটুকু ছিল আজকের মিথুন রাশি সাপেক্ষে ফেব্রুয়ারি 2025-এর আলোচনা। তবে খুব সত্য, এই মিথুন রাশি সহ অন্যান্য রাশির 2025 সাল কেমন যাবে সে আলোচনা আমি নিয়ে আসবো। আমার চ্যানেলটি একদম নতুন হওয়ার সুবাদে এখনও আমি ঠিকমতো সেট আপ করে উঠতে পারিনি বলে আনতে পারিনি। তবে দেববাণী অ্যাস্ট্রোলজি ফুলিয়ে ফাঁপিয়ে বলে না, যেটুকু আপনার জীবনে ঘটবে সেটুকুই বলে। সুতরাং যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, আমার ভিডিও দেখছেন, তাদের অনুরোধ করব ফেব্রুয়ারি মাসের শেষে আমাকে কমেন্ট করুন। আমিও তো বুঝবো আমার প্রেডিকশান ভুল কি ঠিক। তবে একটা কথা বলি, এটা গোচর ভিত্তিক আলোচনা, আপনার কোনো জন্মকুণ্ডলী ধরে আমি আলোচনা করছি না যে 100% আপনার সাথে মিলে যাবে। আপনার যদি গ্রহাবস্থান মোটামুটি ভালো থাকে তাইলে কিন্তু এটা ফলতে বাধ্য, আর নেহাত যদি খারাপ থাকে তাইলে কিন্তু অনেকটা খারাপ ফল পাবেন। তবে একটা কথা বলি, যদি কেউ না পান, আপনার কাছাকাছি কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে আপনি উপায় করে নেবেন। এটা ধরুন সূচক, এই গোচর হচ্ছে বর্তমানের সূচক। আপনার জন্মকুণ্ডলী যদি ভালো থাকে অনেকটা ভালো ফল পাবেন, যদি খারাপ থাকে খারাপ ফল পাবেন। আপনার জন্মকুণ্ডলী যদি এভারেজ থাকে তাইলে এই ফল আপনি পেতে চলেছেন। এবারে চলে যাই উপায়, কি করবেন, কোন কোন গ্রহগুলো খারাপ, কাকে শান্ত করলে এই ফেব্রুয়ারি মাস আপনার পক্ষে যাবে। প্রথমে বলে রাখি, আপনার রাশির অধিপতি হচ্ছেন কে? বুধ। তিনি অষ্টমে থাকছেন 10 তারিখ পর্যন্ত, তারপরে চলে যাচ্ছেন নবম স্থলে।
তাহলে এই 10 তারিখ পর্যন্ত বুধকে কিন্তু আপনাকে সমাধান করার প্রয়োজন আছে। রবি অষ্টমে থাকছেন, তাকে একটু সমাধান করার দরকার আছে। আর বৃহস্পতি তো পুরো মাস দ্বাদশে আছেন, তাকে সমাধান করার দরকার আছে। সমাধান দু রকমের আমি বলে থাকি। প্রথম বলি যারা দীক্ষিত তাদের জন্য, আর যারা দীক্ষিত নন তাদের জন্য। যারা দীক্ষিত তাদের কথা বলবো, যারা দীক্ষিত নন আগে আমি বলে দিচ্ছি। যারা দীক্ষিত নন তারা প্রণাম মন্ত্র বলবেন, প্রণাম করবেন, তাতে কিন্তু আপনি শুভ ফল পাবেন। বুধকে প্রণাম করুন এই মন্ত্রটি বলে, প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনঃ সুতম। এই বলে বুধকে প্রণাম করুন। বুধ সন্তুষ্ট হবেন, তিনি রাশিপতিও বটে, তাকে একটু পাওয়ার দেওয়ার প্রয়োজন আছে, এটুকুর দরকার আছে। এরপর বলছি বৃহস্পতিকে একটু ঠিক করে নেন, দ্বাদশে বসে গেছেন। দেবতানাং ঋষীনাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। বৃহস্পতিকে একটু প্রণাম করুন, ভালো ফল পাবেন। আর রবিকে প্রণাম মন্ত্র বলছি, তবে একটু অর্ঘ্য দিলে ভালো হয়। তামার পাত্রে লাল ফুল জল নেবেন, উদীয়মান সূর্য যখন সূর্য উদয় হবে সেই সময় করতে পারলে খুব ভালো হয়। যদি নাও পারেন, যখন স্নান করবেন, স্নান সেরে তামার পাত্রে জল লাল ফুল নিয়ে সূর্যের দিকে মুখ করুন। ওং নমঃ বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘম নমো শ্রী সূর্যায় নম। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পায় ইমাং ভক্তিয়া গৃহাণার্ঘং দিবাকরম। এই বলে আপনি জলটা মাটিতে একটু দেন সূর্যের দিকে মুখ করে, তারপর প্রণাম করুন। নমঃ জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নম প্রণতস্মি দিবাকরম। এই বলে রবিকে প্রণাম করুন। আপাতত আপনারা কিন্তু ভালো থাকবেন, এটুকু আমি বলতে পারি। তাছাড়া একটু দেবতাদের উদ্দেশ্যে যদি আপনি অর্ঘ্য দান করেন, প্রণাম করেন, নিশ্চিত খুব একটা খারাপ হবে না। এরপর চলে যাচ্ছি যারা দীক্ষিত মানুষ, তাদের জন্য আমি বীজ বলে দিচ্ছি। আপনারা বীজ জপ করবেন, 108 বার করতে পারলে ভালো, যদি না করতে পারেন কমপক্ষে 10 বার করুন। সূর্যের বীজ বলে দিচ্ছি, ওং হ্রাং হ্রিং হ্রং সঃ সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 10 বার জপ করুন, তাতে যথেষ্ট আপনি উপকৃত হবেন। এরপর বুধের মন্ত্র একটু জপ করুন, ওং ব্রাং ব্রিং ব্রং সঃ বুধায় নমঃ। এই মন্ত্র বলে বুধকে আপনি একটু জপ করুন, প্রণাম করুন, তাতে কিন্তু যথেষ্ট উপকৃত হবেন। আর বৃহস্পতির জন্য বলে দিচ্ছি, ওং গ্রাং গ্রিং গ্রং সঃ গুরবে নমঃ। এই মন্ত্রটি বলে বৃহস্পতিকে প্রণাম করুন, তাতে কিন্তু যথেষ্ট উপকৃত হবেন। যাই হোক, এটি একটি গোচর ভিত্তিক আলোচনা, নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে যেহেতু নয়, 100% মিলবে না, বেশিরভাগ অংশটাই মিলবে। আমার চ্যানেল একদম নতুন, আপনাদের বারবার বলেছি, আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, উৎসাহ প্রদান করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন, নতুন নতুন চমক পাবেন আমার এই চ্যানেলে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।